বিসমি- বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের। তোমাদের আমরা বিগত ক্লাসে যে আলোচনাগুলো করেছি, আশা করি তোমরা সেগুলো ভালো করে দেখেছো অথবা পড়েছো। আমরা আজকে সেই উন্নত দেশের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব যে তোমাদের অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ, এগুলো আমরা আজকে জানবো। অনুন্নত দেশের বৈশিষ্ট্য কি? আমরা প্রধানত মাথাপিছু প্রকৃত আয় নিরিখে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাত্রা নির্ধারণ করা হয়। যেসব দেশের মাথাপিছু আয় বেশি সেগুলোকে সাধারণত উন্নত দেশ বলা হচ্ছে। এগুলো ইউরোপ আমেরিকার অনেক দেশ এর অন্তর্ভুক্ত। কিন্তু এইসব দেশের তুলনায় যে দেশগুলোর মাথাপিছু আয় কম সেই সকল দেশকে বলা হচ্ছে অনুন্নত দেশ। তবে শুধু মাথাপিছু প্রকৃত আয়ের ভিত্তিতে একটি দেশকে অনুন্নত বলা ঠিক নয়। অনুন্নত দেশ বলতে সম্পদের পূর্ণ ব্যবহার করতে সক্ষম নয় এমন দেশকেও বোঝায়। অর্থনীতিবিদরা মনে করেন যে যেসব দেশে প্রচুর জনসংখ্যা এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের সহাবস্থান, সেসব দেশ মানে তোমার প্রাকৃতিক সম্পদ থাকে কিন্তু সেগুলো ব্যবহার করা হয় না। অধ্যাপক র্যাগনার নার্কস বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোকে জনসংখ্যা অত্যাধিক ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম। তো এই উদ্ধৃতিটা তোমাদের মনে রাখতে হবে। তো এরপর এইসব দেশে প্রাথমিক পেশার প্রাধান্য, পুঁজির স্বল্পতা, ব্যাপক বেকারত্ব আছে। তো এগুলো আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। কৃষির উপর নির্ভরশীলতা, অনুন্নত দেশগুলো অনুন্নত মূলত এ কারণেই যে তারা কৃষির উপর বেশি নির্ভরশীল, অন্যান্য খাতে তারা বিনিয়োগ করতে পারে না, ফলে তারা গরিবই থেকে যায়। কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা, কৃষি থাকলেও সেখানে উৎপাদনটা খুবই কম। যে ধরনের উৎপাদন ব্যবস্থা হওয়ার কথা সে ধরনের উৎপাদন ব্যবস্থা তারা হতে পারে না। স্বল্প মাথাপিছু আয়, অনুন্নত দেশগুলোর মাথাপিছু আয় খুবই কম, অবশ্যই $1000 নিচে। এই মাথাপিছু আয় নিয়ে তারা খুব বেশি বিনিয়োগ করতে পারে না, জীবনযাত্রার মানও খুব একটা উন্নত হয় না, ফলে এ সকল দেশ বেশি এগিয়ে যেতে পারে না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা, এখানে আমরা দেখি যে দেশগুলো অনুন্নত সে দেশগুলোর পরিবহন ব্যবস্থা ভালো হয় না, আর অনুন্নত যোগাযোগ থাকার কারণে তারা পরিবহন ক্ষেত্রে খুব যোগাযোগ করতে না পারার কারণে তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়াটাও বাধাগ্রস্ত হয়। নিম্ন জীবনযাত্রার মান, যেহেতু আয় কম, উৎপাদন কম, সেহেতু তাদের জীবনযাত্রার মানও হয় খুব নিম্ন পর্যায়ে। এই সকল দেশের মানুষ আমাদের যে ধরনের জীবন যাপন করতে অভ্যস্ত তাতে উন্নত দেশের সাথে তাদের খুব ব্যবধান এসে যায়। স্বাস্থ্যক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, আর্থসামাজিক সকল মানদণ্ডে জীবনযাত্রার মান তাদের খুব নিম্ন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, উন্নত দেশগুলোর যে পিছিয়ে যাওয়া বা এগিয়ে যেতে না পারার পিছনে একটা বড় কারণ হলো দ্রুত জনসংখ্যার বৃদ্ধি। জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়লেও উৎপাদন তো সে হারে বাড়ে না, যার কারণে এই সকল দেশ অনুন্নতই থেকে যায়। শিল্পক্ষেত্রে অনগ্রসরতা, এর আগেই আমি বলেছি যে শিল্পক্ষেত্রে এই সকল দেশ খুব একটা এগিয়ে যেতে পারে না, কারণ তাদের যেহেতু সঞ্চয় কম হওয়ার কারণে মূলধন কম হওয়ার কারণে তাদের বিনিয়োগ কম, আর বিনিয়োগ কম হওয়ার কারণে তাদের কোনো দিক থেকে খুব একটা অগ্রসর হতে তারা পারে না। ক্রমবর্ধমান বেকারত্ব, উন্নত দেশগুলোতে বেকারত্ব খুব ধীরে ধীরে বেড়েই যায়, যে বেকারত্বের কারণে তারা খুব একটা এগিয়ে যেতে পারে না। ব্যাপক নিরক্ষরতা, গরিব মানুষ
যদি বলো যে আপনার ছেলেকে স্কুলে পাঠাননি কেন, ওরা বলবে যে পেটে খাবার নাই, স্কুলে পাঠায় কি করব। অর্থাৎ তারা আগে পেটের চিন্তা করবে, তারপরে খাবার চিন্তা করবে, এটাই স্বাভাবিক। পড়ার চিন্তা করবে, এটাই স্বাভাবিক। যদি কারণ এদের এই অনুন্নত অবস্থার কারণেই তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়। শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানে এক ধরনের নিরক্ষরতার ছাপ তাদের ভিতরে আসলেই। খাদ্য ঘাটতি অনুন্নত দেশের একটি বড় সমস্যা হলো স্বাস্থ্যগত সমস্যা। এর পিছনে বড় কারণ হলো খাদ্য ঘাটতি। খাদ্য ঘাটতি থাকার কারণে পুষ্টি চাহিদা পূরণে ব্যর্থ হয় এই সকল মানুষ। আর পুষ্টির ঘাটতি পূরণে ব্যর্থ হওয়া মানেই তাদের অন্যান্য ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি চলে আসতেছে। তো আমরা যদি খুব একটু গভীরভাবে দেখি যে তাদের এই খাদ্য ঘাটতির পিছনে বড় কারণগুলো কি, দেখা যাবে যে তাদের কৃষি ক্ষেত্রে উৎপাদন কম, অন্যান্য ক্ষেত্রে খুব একটা এগিয়ে যেতে পারে না। ক্ষুদ্র অনুন্নত শিল্প খাত, ক্ষুদ্র এবং অনুন্নত শিল্প খাত, এখানে দেখা যাচ্ছে যে শিল্প খাতে যেহেতু তাদের বিনিয়োগ কম, সেক্ষেত্রে যে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এ সকল শিল্প নিয়ে তারা মনোতৃপ্তিতে ভোগে। প্রাকৃতিক সম্পদের অসম্পূর্ণ ব্যবহার। এর আগেই আমি র্যাগনার মার্কসের কথা বলেছি। তিনি বলছিলেন যে অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা অত্যাধিক এবং প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম। তাদের প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু তার তুলনায় পুঁজি কম। প্রাকৃতিক সম্পদটাকে ব্যবহার করার জন্য তাদের যে ধরনের প্রযুক্তি বা টেকনোলজি দরকার, যে ধরনের নলেজ দরকার, সেটা তাদের থাকে না। কারিগরি ত্রুটি বা কারিগরি জ্ঞানের স্বল্পতার কারণে প্রাকৃতিক সম্পদের তারা পূর্ণ ব্যবহার করতে পারে না। দুর্বল আর্থসামাজিক অবকাঠামো। তারা যেহেতু গরিব, সেহেতু স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, এই বিষয়গুলোতেও এই অনুন্নত দেশগুলো পিছিয়ে থাকে। প্রতিকূল বৈদেশিক বাণিজ্য। প্রতিকূল যে বৈদেশিক বাণিজ্য, এটা আমরা জানি যে উন্নত দেশগুলোর সাথে অনুন্নত দেশগুলোর বৈদেশিক বাণিজ্যের মধ্যে ব্যাপক ঘাটতি রয়েছে। আমরা দেখতে পাবো যে অনুন্নত দেশগুলো শুধু আমদানি করে, তারা তেমন কিছু রপ্তানি করতে পারে না। অথচ উন্নত দেশগুলো তারা যেমন নিজেদের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর, তারা উৎপাদন করতে পারে, আবার উৎপাদিত পণ্য তারা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ফলে উন্নত দেশগুলো উন্নত আর অনুন্নত দেশগুলো অনুন্নতে থেকে যায় প্রতিকূল বৈদেশিক বাণিজ্যের কারণে। এরপরে আমরা দেখব যে উন্নয়নশীল দেশগুলো বিশ্বের উন্নত এবং অনুন্নত দেশের মাঝামাঝি যে ধরনের দেশগুলো আছে সেগুলো হলো উন্নয়নশীল দেশ। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশসমূহ অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান। মানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উন্নত দেশের বৈশিষ্ট্য কম, অনুন্নত দেশের বৈশিষ্ট্যই বেশি। কারণ তারা অনুন্নত থেকে উন্নয়নের দিকে যাচ্ছে, এই জন্য তাদের এদিকে ঝোঁক বেশি। এগুলোর মধ্যে রয়েছে কৃষি খাতের প্রাধান্য, শিল্প খাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবহন যোগাযোগ অপর্যাপ্ততা, শিক্ষার নিম্ন হার, মূলধন গঠন বিনিয়োগের নিম্ন হার। এছাড়াও দেখা যাচ্ছে যে কৃষির উপর নির্ভরতা হ্রাস এবং দ্রুত শিল্পায়নের কথা বলা হচ্ছে। কৃষি প্রধান অবস্থা থেকে ক্রমশ শিল্প প্রধান দেশে পরিণত হওয়ার ধারা উন্নয়নশীল দেশের লক্ষণ। এই উদ্দেশ্যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে দেশে মৌলিক শিল্প স্থাপন ও শিল্পে বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়। কৃষির ক্রমোন্নতি। উন্নয়নশীল দেশসমূহের কৃষির আধুনিকায়ন করা হয়। যেমন বাংলাদেশে কৃষির আধুনিকায়ন হচ্ছে, কৃষি ফসল হারভেস্টিং এর বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করা হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং অনেক কৃষক এখন সফল হয়েছেন এভাবে তোমার কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। এরপরে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস এবং মানব সম্পদ উন্নয়ন।
উন্নয়নশীলের দেশে যে জনসংখ্যা আধিক্য রয়েছে, কিন্তু এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচিও গ্রহণ করা হয়। আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি যে ধারাবাহিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। 1992 সালে একরকম, 2001 সালে একরকম, যেখানে 1.48 ছিল, সেখানে 2011 সালে আমরা দেখেছি 1.37 ভাগ জনসংখ্যা বৃদ্ধির হার। এ ধরনের এগুলো আমরা নগরায়নের বৃদ্ধি পাচ্ছে, সামাজিক পরিবেশের উন্নয়ন হচ্ছে, এসবই উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য। তো তোমরা, আমি আশা করবো যে উন্নয়নশীল দেশের যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা ভালো করে আয়ত্তে নিবে, এবং আমাদের যে স্কুল খোলার আগে এগুলো ভালো মতো আয়ত্তে নিবে, যাতে পরবর্তীতে তোমাদের জন্য এটা ভালো হয়। তো ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।